যেটা জানি না গাভাস্কার বিনয় করে বলেছে কিনা, কিন্তু গাভাস্কারের মতে তার দেখা তৎকালীন টেকনিক্যালি স্ট্রং ব্যাটারদের মধ্যে ভিসি হচ্ছেন সম্ভবত 1 নম্বর। এই সব মিলিয়ে মনে হয় ভিসি দুঃখিত হওয়ার, যেটা উনি লিখেছেন ওর আত্মজীবনীতে, যথেষ্ট কারণ আছে। আর আমার মতে ভিসি সেই 139 আমার দেখা ইডেনে শ্রেষ্ঠ ইনিংস গুলোর মধ্যে একটা। নমস্কার, উইলে আবার আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আবার আমাদের সামনে রয়েছেন আমাদের ক্রিকেট বিশেষজ্ঞ গৌরব রায়। গৌরব দা, উইলে আবার আপনাকে স্বাগত। নমস্কার। গৌরব দা, আমরা সাধারণত এখন আলোচনা করি বিরাট কোহলিকে নিয়ে, আমরা আলোচনা করি সচিন তেন্ডুলকরকে নিয়ে, বা এর আগে খানিকটা আলোচনা হয়েছে রাহুল দ্রাবিড়কে নিয়েও। রানা আইসিসি টেস্ট র্যাঙ্কিং কখনো না কখনো 1 নম্বর স্থানে এসেছেন, এবং সেই কারণে সেটা একটা অবশ্যই কারণ তাদেরকে নিয়ে আলোচনা হওয়ার। তাদের ক্রিকেট এক্সপার্টাইজ, তাদের ব্যাটিং এক্সপার্টাইজ অনেকটা এস্টাবলিশ করে এই র্যাঙ্কিং। আমরা বোধহয় এর বাইরে ভুলে যাই, মানে আমরা বোধহয় অনেক ক্ষেত্রে ভুলে যাই সেই মানুষটাকে যিনি প্রথম, মানে ভারতীয় হিসেবে যিনি প্রথমবার টেস্টের ক্ষেত্রে আইসিসি র্যাঙ্কিং এ প্রথম আসেন। তার নাম, তিনি আজকে বার্থডে বয় গুন্ডাপ্পা বিশ্বনাথ। আপনার চোখে গুন্ডাপ্পা বিশ্বনাথ কেমন ছিলেন একটু বলেন। 1975 সালে প্রায় 10 মাস আইসিসি ক্রিকেট র্যাঙ্কিং, টেস্ট র্যাঙ্কিং এর 1 নম্বরে উনি ছিলেন। তবে তখন র্যাঙ্কিং তো করা হতো না, র্যাঙ্কিং শুরু হয় 80 দশকের মাঝামাঝি, কিন্তু এটাকে কি করা হয়েছে, পরবর্তীকালে রেট্রোফিট করা হয়েছে। পারফরমেন্স ওকে রেট্রোফিট করে দেখা গেছে যে কে কেমন করতে যদি তখন র্যাঙ্কিং থাকতো। তো সেই হিসেবে দেখলে ভারতীয় ব্যাটারদের মধ্যে গুন্ডাপ্পা বিশ্বনাথ হচ্ছেন প্রথম, যিনি টেস্টে আইসিসি ব্যাটিং র্যাঙ্কিং এ 1 নম্বর স্থানে ছিলেন। এটা প্রায় অনেকেই জানেন না, আমিও জানতাম না, কয়েকদিন আগে দেখতে গিয়ে মনে পড়লো। তো এটা থেকে দেখে আমি খুব একটা আশ্চর্য হইনি। কারণটা বলি, কারণটা হচ্ছে যে 75 সালে 1975-76 এবং তার আগে 74-75 এই দুটো বছরে বিশ্বনাথের পারফরমেন্স যা ছিল, তাতে বিশ্বনাথ ভারতীয়দের মধ্যে তো বটেই, দুনিয়ার সেরা ব্যাটসম্যানদের মধ্যেও একজন গণ্য হতেন। আমি খেলা দেখেছি বলে বলতে পারি, ইনফ্যাক্ট বিশ্বনাথের পুরো ক্রিকেট ক্যারিয়ারটাই, টেস্ট ক্যারিয়ারটা পুরোটাই দেখা, ইডেনে বসে দেখেছি, এটুকু দেখেছি, প্রথম থেকে শেষ অব্দি সবকটা ইডেন টেস্টে আমিও দেখেছি, এবং বাদ বাকি সময়গুলো রেডিওতে শোনা, পরবর্তীকালে কিছু কিছু টিভিতে দেখা। তো ওর ধরনের ব্যাটসম্যান পরবর্তীকালে ওর কাছাকাছি যারা গেছিলেন বলে মনে হয়, ভিভিএস লক্ষ্মণকে বলা হয়, খানিকটা আজহারউদ্দিনকে বলা হয় যে ভিসি ঘরানার ব্যাটসম্যান। ভিসি ঘরানার ব্যাটসম্যান বলতে যা মনে করা হতো বা হয় এখনো, যে তারা মূলত রিস্টের ওপরে ভর দিয়ে খেলেন। রিস্ট মানে ডিফ্লেকশনের ওপরে খেলেন। ড্রাইভটা তাদের স্ট্রং পয়েন্ট নয়। ড্রাইভ শট গুলো বা পুল বা হুক, এই শট গুলো তাদের স্ট্রেংথ নয়। তাদের স্ট্রেংথ হচ্ছে কাট, স্কোয়ার কাট, লেগ কাট, লেগ গ্লান্স, ফ্লিক, এই জাতীয় শট, স্কোয়ার অফ দ্য উইকেট। স্কোয়ার অফ দ্য উইকেট মানে ভিসি রাজত্ব ছিল ব্যাট করার সময়। একজন ফর্মে যখন ভিসি খেলতেন, তার রাজত্বের একটা বড় অংশ জুড়ে ছিল তোমার পয়েন্ট, কভার পয়েন্ট থেকে আরম্ভ করে থার্ড ম্যান অঞ্চলটা অফের দিকে, আর অনের দিকে এই বিহাইন্ড দ্য স্কোয়ার, যেটাকে 45 ডিগ্রি বলা হয়, অ্যারাউন্ড দ্য কর্নার যেটাকে ক্রিকেটের ভাষায় বলা হয়, সেই দিকে ভিসির লেগ গ্লান্স, কাট,
লেট কাট, স্কোয়ার ড্রাইভ, এই শট গুলো ছিল ট্রেডমার্ক শট। আর একটা যেটা অনেকে খেয়াল করেন না, ভিসি কিন্তু ডিফেন্সিভ স্ট্রোক, যেটা পেটে মানুষ ছিলেন, 5 ফিট 3.5 ইঞ্চি বোধহয় হাইট ছিল, তো মুখের কাছে লাফিয়ে ওঠা বলে ওর দু ধরনের শট আমার মনে পড়ে। একটা হচ্ছে অবধারিত স্কোয়ার কাট, লাফিয়ে উঠে দুটো পা শূন্যে ভিসি স্কোয়ার কাট মারছেন বা কাট করছেন, এটা অনেক ছবিতেই দেখা যায়। আর আরেকটা হচ্ছে ওই অবস্থাতে বলটাকে এরকম ভাবে নামিয়ে দিতেন পায়ের সামনে, বলটা পড়ে ওখানে ড্রপ খেয়ে স্টেশনারি হয়ে যেত, ডিফেন্সিভ শট। তো এই দুটো শট আমার মনে আছে বিশ্বনাথের, যে এখনো মনে আছে। আর 74-75 সালে ইডেন গার্ডেন্সে ওর 2 ইনিংসের ব্যাটিং, প্রথম ইনিংসে বোধহয় 54 করেছিলেন বা 52 অতিক্রম করছে না, দ্বিতীয় ইনিংসে ওর 139 রানের ইনিংসটা ম্যাচ উইনিং ইনিংস বলে আজও গণ্য করা হয়। তো এরকম ম্যাচ উইনিং ইনিংস মিচি বেশ কয়েকটা খেলেছে। একটা উদাহরণ আমি দিলাম, বাকি আরো কয়েকটা উদাহরণ আছে নিশ্চয়ই অনেকের মনে পড়বে। মেলবোর্নের প্রথম ইনিংসে 114, যেটা ভারত জেতে। ম্যাড্রাসে, তখন চেন্নাই ভারত না, 78, প্রথম ইনিংসে 124, ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় শ্রেণীর দল, কিন্তু তা সত্ত্বেও ভারত পড়ে গেছিল বিপদে, ভারত জিতেছিল ম্যাচটা, সিরিজে সে একমাত্র জয়। আর যেটা নিয়ে এখনো অনেকে আপ্লুত হয়ে থাকেন, যে ইনিংসটা, সেটা নিয়ে মতি নন্দী লিখে গেছেন ম্যাড্রাসে 1974-75 অ্যান্ডি রবার্টসের বিরুদ্ধে 97। এই কয়েকটা ইনিংস সবকটাই ভারতের মাঠে আমি উল্লেখ করলাম, মেলবোর্নটা বাদ দিয়ে। তো এগুলো আমার মনে এখনো জেগে আছে। বেশ, আমি আপনাকে যেটা জিজ্ঞেস করবো, আপনি বললেন যে বিপিন যেহেতু হাইট একটু শর্ট ছিল, গাভাস্কারেরও হাইট শর্ট, এবং সেই সময় এরাই দুজন মানে প্রায় কাছাকাছি সময় দুজনেরই আন্তর্জাতিক অভিষেক, প্রায় কাছাকাছি সময়, এবং একজন একদম কপি বুক ক্রিকেট খেলতেন, তার রাজত্বই ছিল বোধ হয় অনেকটাই বিয়ের মধ্যে, অন্তত ইনিংসের শুরুর দিকে। আর একজনকে আপনি বললেন যে স্কোয়ার অফ দ্য উইকেট খেলতে পছন্দ করতেন, সেখানে বিয়ের মধ্যে খেলা অতটা খেলতেন না, যেহেতু ড্রাইভের জায়গাটা কম ছিল। তো সেই সময় দাঁড়িয়ে এই ব্যাটিং বৈপরীত্য টাকে কিভাবে ব্যাখ্যা করবেন আপনি? এবং দুজনে কিন্তু তাদের সময় এবং তাদের মতো করে সফল। দেখো, দুজনে দুটো ঘরানার ব্যাটসম্যান। গাভাস্কার হচ্ছে টিপিক্যালি বম্বে ঘরানা, মানে বিজয় মার্চেন্টের সময় থেকে আরম্ভ করে বম্বে ঘরানার ব্যাটিং এর যে ক্লাসিক্যাল ব্যাটিং, তুমি কপি বুক বললে, কপি বুক ক্লাসিক্যাল ব্যাটিং, টিপিক্যাল ইংলিশ স্টাইল যেটাকে বলা হতো, সেই স্টাইলে গাভাস্কার হচ্ছে সেই স্কুলের ছাত্র, উজ্জ্বল ছাত্র, কৃতি ছাত্র। আর বিশ্বনাথ ছিলেন দক্ষিণ ভারতীয় স্টাইলের ব্যাটসম্যানদের মধ্যে যারা একটু রিফ্লেক্ট করে খেলতেন বা একটু ফ্ল্যামবয়েন্ট স্ট্রোক নিতেন। সাকসেসফুল হননি সেরকম ভাবে। তাদের মধ্যে জয়সীমা যেমন ছিলেন বিশ্বনাথের উত্তরসূরিদের মধ্যে, তিনি অবশ্য সেরকম সাফল্য পাননি আন্তর্জাতিক, সেরকম নয়, কিন্তু ঋষি ছিলেন ওই ঘরানার ব্যাটসম্যান যারা বলকে রিফ্লেক্ট করে এরকম ভাবে খেলে যারা আনন্দ পেতেন এবং আনন্দ দিতেন। তো ব্রিফিং ক্যারিয়ার নিয়ে আপনার আর কিছু মানে বিশেষ স্পেশালিটি আপনি বললেন। এবার বা দেশের মাঠে বেশ কয়েকটা ভালো ইনিংস এর কথা আপনি বললেন, বিদেশের মাঠে বেশি পারফরমেন্স। বিদেশের মাঠে বলতে একটা মেলবোর্ন একটা বলেছি। আচ্ছা, এটা ছাড়া বেশি যেগুলো কয়েকটা ছিল পারফরমেন্স, নিউজিল্যান্ডে একটা ম্যাচে 75-76 সফরে, খুব সম্ভবত দ্বিতীয় টেস্ট, নিউজিল্যান্ডে তখন ব্যাটাররা খুব অসুবিধায় পড়তেন এখনকার তুলনায়, বল নড়াচড়া করতে অনেক বেশি। দুটো ইনিংসে বেশি, বোধহয় একটা 83 একটা 79 বা এরকম কিছু
করেছিলেন খুব সম্ভবত কনকনে ঠান্ডার মধ্যে বোধহয় খেলা হ্যাঁ, নিউজিল্যান্ডে তখন ঠান্ডা, যখন সফরটা হতো ঠান্ডা হতো, হাওয়া দিত, সে তার মধ্যে কিন্তু একটা ম্যাচই ২ ইনিংসে ৮৩ আর ৭৯ রানের দুটো ইনিংস ছিল, যেগুলো আমার মনে পড়ে। ৮২ সফরে বেশি কিছু ভালো ইনিংস ছিল। পাকিস্তানে সেঞ্চুরি করেছিলেন ৭৮-৭৯ সফরে। আর একটা যেটা মনে পড়ছে সেটা হচ্ছে ১৯৭৯ লর্ড অফ লর্ডস তার সঙ্গে লর্ডস টেস্টের দ্বিতীয় ইনিংসে, প্রথম ইনিংসে ভারত ৯৬ রানে অল আউট হয়ে গেছিল। তারপরে ফলো অন করতে নেমে ভেঙ্কসারকার এবং বিশ্বনাথ জুটি মিলে কিন্তু দুজনেই ১৭ রান করেছিলেন। দুজনে মিলে ভারতকে ম্যাচটা থেকে ড্র করিয়ে উদ্ধার করেন। এরকম কয়েকটা আমার মনে পড়ছে বিশ্বনাথের ইনিংস, যেগুলো দেখেছি বা রেডিওতে শুনেছি অথবা মাঠে বসে দেখেছি। আর আমার মতে ভিসি সেই ১৩৯ আমার দেখা ইডেনে শ্রেষ্ঠ ইনিংস গুলোর মধ্যে একটা। অর্থাৎ বোঝা যাচ্ছে এই বিসি ফাস্ট বোলিং খেলতেও সমান পারদর্শী ছিলেন। ঠিক এই জায়গা থেকে আমি আপনাকে জিজ্ঞেস করবো যে সুনীল গাভাস্কার তিনিও ফাস্ট বোলিংটা খুব ভালো খেলছেন, অন্যদিকে ভিসি এবং আরেকজনের কথা না বললেই নয়, যদিও বেশ সেটা খানিকটা বিক্ষিপ্ত লগ্নে, সেটা জিমি বা মহিন্দ্র রামান্না। এই তিনজনের ফাস্ট বোলিং খেলার নিরিখে তিনজনকে আপনি কিভাবে বিচার করবেন বা কাকে এগিয়ে রাখবেন? এগিয়ে রাখার ব্যাপারটা আগে আমি তিনজনের স্পেশালিটির কথাটা একটু উল্লেখ করে দিই। গাভাস্কার তুমি বলেছো কপি বুক স্টাইল, মানে গাভাস্কারের যেটা মূল খেলার ধরনটা ছিল বলে আমি যা মনে করি সেটা হচ্ছে যে পেস বোলারকে ক্লান্ত করে দাও, ওয়্যার দেম আউট। টেকনিক্যালি এতটাই সলিড ছিলেন যে ও ডিফেন্স ভেদ করাটা খুব কঠিন ছিল। উনি সেইভাবে বোলারদের ক্লান্ত করে আস্তে আস্তে তাদের উপরে আধিপত্য বিস্তার করতেন। এটা হচ্ছে সানির ব্যাটিং এর ধরন। ফিশি অনেক বেশি অ্যাটাকিং খেলতেন, আগে বলেছি, কেননা ওর খেলার ধরনের মধ্যে টেকনিক্যালি সলিড হলেও ওর খেলার ধরনটা স্বাভাবিক ধরনটাই ছিল ওই রকম। আর জিমি বা মহিন্দ্র রমনাথ যেটা ছিল, উনি অনেক বেশি মানে ফিজিক্যাল ক্রিকেট খেলতেন। ফিজিক্যাল বলতে মিন করছি পেস বোলারদের বিরুদ্ধে যত ভয়ঙ্করী হোক, সেই পেস বোলারের বিরুদ্ধে উনি অ্যাটাকিং শটস নিতেন, খুব কুল, ভালো মারতে পারতেন, আবার চোটও পেয়েছেন অনেক। আর বডিতে বল নিয়ে দরকার পড়লে বুকে বা কাঁধে বলটা এসে লাগলো, এ নিয়ে জিমি অমরনাথ কোনো কালে খুব একটা মানে পাত্তা দেননি। ও লাগলো আবার লড়ে গেলেন। তো এই তিনজন দেশের তিন অঞ্চলে, একজন পশ্চিম ভারতে, একজন দক্ষিণ ভারতে, আর একজন ভারতে, তিনজন ছিলেন তিনটে ধরনের ঘরানায় ব্যাট করতেন। তিনজনেই কিন্তু পেস বোলিং এর বিরুদ্ধে সাফল্য পেয়েছেন। তবে অবশ্যই গাভাস্কারের সাফল্য অনেক অনেক বেশি ধারাবাহিক। তারপরে আসলেন ভিসি, সাফল্যের দিক থেকে বলছি। আর মহিন্দ্র অমরনাথ যে কয়েকটা সিরিজ, দুটো তিনটে সিরিজে সাফল্য পেয়েছেন চমৎকার পেস বোলিং এর বিরুদ্ধে, পাকিস্তান, ইমরান খানের দলবল এবং ওয়েস্ট ইন্ডিজ, লয়েডের সেই কুখ্যাত চার ব্যাটারি, ওই পরপর দুটো সিরিজে মহিন্দ্র অমরনাথ যা খেলেছিলেন পেস বোলিং এ, ওরকম আর কোনো ভারতীয় ক্রিকেটার খেলেছেন বলে আমার অন্তত মনে পড়ে না। আপনি পেস বোলিং এর বিরুদ্ধে ধারাবাহিকতার কথা বললেন, কিন্তু ওভারঅল ধারাবাহিকতার বিচারে ভিসি আপনার চোখে কেমন? ওভারঅল ধারাবাহিকতা ভিসি আসলে যেটা দেখেছি, এটা হচ্ছে যে ওই ৮২ ওর কেরিয়ারের শেষ গোটা দশেক টেস্ট, সেই সময়টাতে ওর অসুবিধে হচ্ছিল। মানে ৮২-৮৩-তে ইমরান খানের সেই বিধ্বংসী বোলিং এর বিরুদ্ধে ভিসি খুব একটা সুবিধা করতে পারেননি। মানে বিশেষ করে বড় ইনসুইং যখন ঢুকে আসছে, ব্যাটের ফাঁক দিয়ে, পায়ের ফাঁক দিয়ে বল গলে যাচ্ছে, এইটা কিন্তু ভিসির সেই সফরে হয়। এবং সেটা হয়তো রিফ্লেক্সের কারণে হতে পারে, হয়তো ফুটবল কাজ করছিল না। তবে আমার মনে হয় ওটা জাস্ট একটা সিজন অফ ফর্ম ছিল বিশ্বনাথে।
ওই একটা সিরিজ বিশ্বনাথ খুব অফ ফর্মে ছিলেন, এত অফ ফর্মে বিশ্বনাথকে খুব একটা দেখা যায় আমি মনে করতে পারছি না। সেটাই ওর কাল হয়ে দাঁড়ালো বোধ হয়। পরপর 5টার বেশি 50-এর বেশি রান ইনিংস খেলা ব্যাটার পরবর্তীকালে অনেকেই হয়েছেন। রাহুল আছেন, রাহুল দ্রাবিড় আছেন, সানি গাভাস্কার হয়েছেন, বিরাট কোহলি, সানিয়া মাঞ্জরেকার অনেকেই। কিন্তু বিশ্বনাথ 6টা পরপর হাফ সেঞ্চুরি বা তার থেকে বড় ইনিংস খেলেছিলেন। এটা ভারতীয়দের মধ্যে উনি কিন্তু প্রথম। এইটা এটাই একটা হয়তো অনেক ক্ষেত্রে অনেকাংশে প্রমাণ করে তার ধারাবাহিকতার বিষয়টা। হ্যাঁ, হ্যাঁ, যে সময়টা ধারাবাহিক ছিলেন সেই সময়টায়, ঠিক। 77-78 এই সময়টাতে। আর একটা আছে, সেটা হচ্ছে যে 6000 হ্যাঁ, 6000 রান এবং 50-এর বেশি ক্যাচ ধরা হ্যাঁ, টেস্টে প্রথম ভারতীয় হচ্ছেন মুন্ডাপা বিশ্বনাথ। বেশ। 6000 রানস। কেননা বৃষ্টি কিন্তু ফিল্ডিংটা ভালো করতেন, বিশেষ করে স্লিপে পরের দিকে। সো ঠিক। এটা আরেক কৃতিত্ব যেটা কিন্তু খুব বেশি ভারতীয় নেই। ভারতীয়দের মধ্যে পরবর্তীকালে অনেকেই করেছেন, কিন্তু বৃষ্টি হচ্ছেন প্রথম। অনেক ক্ষেত্রে ভিসি প্রথম যা দেখা যাচ্ছে। রাইট। শুধু আইসিসি র্যাঙ্কিং এ নয়, আরো কয়েকটা ব্যাপারে। কাজী স্ট্যাটস কিন্তু বলছে যে বেশি যতটা ওকে আমরা কম ধারাবাহিক বলে মনে করি, তার কারণ উনি টেকনিক্যালি সলিড ছিলেন না, এইগুলো কিন্তু স্ট্যাটস খানিকটা অন্যরকম বলছে। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। আজকের দিনে দাঁড়িয়ে কি মনে হয় যে আজকে আমরা যখন রিসেন্ট ফার্স্টে দেখছি আহ, ভারতের যারা ব্যাটিং এর মুখ বলে যাদেরকে ধরা হয় অন্তত টেস্ট ক্রিকেটে, তারা যখন দিনের পর দিন ব্যর্থ হচ্ছেন এবং হয়েও খেলে চলেছে, সেই জায়গায় দাঁড়িয়ে দুর্গাপা বিশ্বনাথ, এই যে আপনি বললেন একটা বা দুটো সিজনের বা এই একটু অফার যেটা হয়তো কাটানো যায়। মনে হয় কি তিনি আরেকটু সুযোগ তার প্রাপ্য ছিল? অবশ্যই। তুমি দেখো 82-83 যে সিরিজটার পর, ওই সিরিজের শেষেই বিশ্বনাথ কিন্তু আভাস পেয়ে গেছিলেন যে তিনি পরবর্তী ওয়েস্ট ইন্ডিজ সফরে জায়গা পাচ্ছেন না খুব সম্ভবত। মানে সেটা ওকে তখন ঠিক হয়ে গেছে যে গাভাস্কারের জায়গায় কপিল অধিনায়ক হতে চলেছেন ওয়েস্ট ইন্ডিজ সফরে। কপিলের থেকে বিশ্বনাথ শুনেছিলেন, এটা বিশ্বনাথ নিজেও বলেছেন যে কপিল নাকি বলেছে তোমাকে বোধহয় এই দলে রাখবে না। ওকে। বিশ্বনাথের খুব খারাপ লেগেছিল, স্বাভাবিক, যে মূলত একটা সিরিজে ব্যর্থতায় বাদ পড়ে গেলেন। এবং তুমি দেখো একটা জিনিস, 82-83-তে ওয়েস্ট ইন্ডিজ যখন ভালো যাচ্ছে, সেই সফরে ভারতীয় দলে অভিজ্ঞ ব্যাটসম্যানদের মধ্যে গাভাস্কার ছাড়া বেন সরকার ছিলেন, আর জিমি আমন্ডার তখন কিন্তু ফর্মটা ফিরে পেয়েছেন। কিন্তু ওয়েস্ট ইন্ডিজের ওই বোলিং এর বিরুদ্ধে আরো একজন পেস খেলতে দক্ষ অভিজ্ঞ খেলোয়াড়, যার তখন বোধহয় 90-এর উপর টেস্ট খেলা, বিশ্বে বোধহয় 91টা টেস্ট খেলেছেন খুব সম্ভবত। 91টা, তার ততদিনে 91টা টেস্ট খেলা হয়ে গেছে। সেরকম একজন খেলোয়াড় দলে থাকলে, বিশেষ করে যে দলের বোলিং কিন্তু উইক, কপিল দেব ছাড়া পেনিট্রেটিভ বোলার নেই, স্পিনার নেই, তো সেই দলটাতে অন্তত ব্যাটিং দিয়ে আরো খানিকটা ঠেকা দেওয়ার উদ্দেশ্যে হয়তো ভিকে রাখা উচিত ছিল। যদি নাও রাখা হতো, আমি বলবো যখন 83-84-তে ওয়েস্ট ইন্ডিজের, যে ঠিক আছে ভিসি বিদেশের মাঠে পারবেন না, কিন্তু 83-84-তে ওয়ার্ল্ড কাপ হেরে যাওয়ার পর যখন লয়েডের সেই প্রতিশোধকামী টিম যেটা বলা হয়ে থাকে, তাদের যখন দেশে সফরে এলো, তখন কিন্তু ভিসি দলে ছিলেন না, বাদ চলে গেছেন। সেবারে সেই সফরটাতে কিন্তু মহেন্দ্র অমরনাথ আশ্চর্যজনক ভাবে একদম ফেলিওর, 6 ইনিংসে 1 রান। এক্স্যাক্টলি। তো চাপটা পড়লো গাভাস্কার আর ভেঙ্কসারকারের ঘাড়ে, এবং ওয়েস্ট ইন্ডিজ ওই সফরে ভারতকে একেবারে দুর্মুষ করে 3-0 হারিয়ে গেল। মানে বোঝা গেল যে ব্যাটিং এর উইকনেসটা আরেকটা হয়তো কমানো যেত। আর খেয়াল রাখো ওই সময়টায় তখন কিন্তু আজহারউদ্দিন আসেননি। অনেকেই বলেন আজহার এলেন বলে বেশি বাদ চলে গেল। আজহার এসছেন 84-85, বেশি বাদ গেছে 83 পর, প্রায় 2 বছরের গ্যাপ।
কাজে আজহার আসার সঙ্গে ঋষির বাদ যাওয়াটা বেরানোটা একদমই সম্পর্কহীন। চায় না। এই সব মিলিয়ে মনে হয় ঋষি দুঃখিত হওয়ার, যেটা উনি লিখেছেন ওর আত্মজীবনীতে, যথেষ্ট কারণ আছে। আহ, সাধারণত শিল্পী বেটারদের ক্ষেত্রে মানে যেটা দেখে থাকি যে তাদের, আপনি এখানে বললেন অফিসের ক্যারিয়ারে ছেড়ে দিয়েও ইনসুলিন বলে প্রবলেম হচ্ছিল। তো শিল্পী ব্যাটারদের ক্ষেত্রে আমরা সাধারণত দেখে থাকি যে তাদের টেকনিক অন্যান্য ব্যাটারদের তুলনায় আহ, অতটা স্ট্রং কখনোই হয় না। মানে লক্ষণের ব্যাটিং টেকনিক বা আদার ব্যাটিং টেকনিক কখনোই হয়তো সচিন বা রাহুল দ্রাবিড়ের সঙ্গে তুলনীয় নয়, কিন্তু তাদের দর্শনটা অন্যরকম হয় ব্যাটিং এ। এক্ষেত্রে আপনি ভিসি সম্পর্কে আপনার মতামত কি? তিনি একাধারে শিল্পী ব্যাটার ছিলেন আমরা জানি, টেকনিক্যালি তিনি কতটা পারফেক্ট ছিলেন? টেকনিক্যালি খুবই স্ট্রং ছিলেন, মানে আমি এরকম পড়েছি, মানে যেটা জানি না গাভাস্কার বিনয় করে বলেছে কিনা, কিন্তু গাভাস্কারের মতে তার দেখা তৎকালীন টেকনিক্যালি স্ট্রং ব্যাটারদের মধ্যে ঋষি হচ্ছেন সম্ভবত 1 নম্বর। এটা গাভাস্কার নিজে বলেছেন। এবার সেটা বিনয় হতে পারে অথবা সত্যিটাকে সত্যি বলেছেন, কিন্তু ঋষি টেকনিক্যালি স্ট্রং ছিলেন, এটা ঘটনা। টেকনিক্যালি স্ট্রং না হলে কিন্তু ওই শট গুলো খেলা যায় না। মানে ঠিক। শরীরের ব্যালেন্স, ফুটওয়ার্ক এবং মানে ব্যাট চালানো, দুপা শূন্যে তোলা অবস্থায় স্কোয়ার কাট মারতে হলে টেকনিক্যালি যদি উইকনেস থাকে, সেটা বোধহয় করা মুশকিল। যারা ক্রিকেট খেলেছেন তারা হয়তো বুঝতে পারবেন আমি কি বলতে চাইছি। বা লেট কাট বা স্কোয়ার কাট মারা, বলটাকে এক্স্যাক্টলি। ফলো করে, তার মানে বলটা ফলো করছেন, পায়ের মুভমেন্ট আছে, ব্যাটটা জায়গায় সময় সময় মতো জায়গায় আছে, এইবারে শটটা খেলছেন। সো এগুলো তো টেকনিক্যাল স্ট্রেংথ না থাকলে হয় না। আর আরেকটা এখানে আমি বলি, টেকনিক্যাল স্ট্রেংথের সঙ্গে বেশি আরেকটা স্ট্রেংথ, যারা কাছাকাছি বেশি ছবি দেখেছেন বা ভালো করে লক্ষ্য করেছেন দেখবেন বেশি খুব রোগা পাতলা ছিলেন যখন খেলা শুরু করেন। এখনকার চেহারা দেখলে বুঝতে পারবেন না। আমি প্রথম থেকে দেখেছি তখন তার 20-21 বছর বয়স, ছবি দেখেছি অন্তত, আর মাঠে দেখেছি, কিন্তু তার রিস্ট গুলো ছিল অসম্ভব পাওয়ারফুল, খুব পাওয়ারফুল, যার জন্য ব্যাটের পুরো সুইং না এনেও এরম ভাবে বলটাকে ঘুরিয়ে দিতেন ওইখানে পাওয়ার এবং টাইমিং। তো এই রিস্টের ব্যাপারে একটা গল্প আছে, গল্প নয়, এটা হচ্ছে সত্যি ঘটনা, এটা বেশি নিজে বলেছেন, যে ওর উঠতি বয়সে ওকে পাতাউদি একটা জিনিস করতে বলেছে যে তোমার চেহারা তো ছোট, তোমার বডি, তোমার শটে জোর বাড়াতে হবে, আরো বেশি বাউন্ডারি মারতে হবে। তো তুমি এবার একটা কাজ করো, দু হাতে দুটো জলের বালতি হাতে করে বা দড়ি দিয়ে ঝুলিয়ে রেগুলার তুলবে, নামাবে, এই এক্সারসাইজটা করলে তোমার রিস্টের স্ট্রেংথ বাড়বে। এটা পাতাউদির টোটকা ছিল তখনকার আমলে, 60-এর দশকে। যখন যখন জিম অ্যাভেলেবেল ছিল না তখন এরকম। এইসব এত জিমের ব্যাপার তো ছিল না, আমরা জানতামও না। তো সেই টোটকাটা কিন্তু ঋষি নিজে লিখেছেন তার বইতে, আত্মজীবনীতে, যে আমি এটা ফলো করেছিলাম এবং ফল পেয়েছিলাম। এক্স্যাক্টলি। এবং আপনি বললেন যে গাভাস্কার বিনয় করে বলেছিলেন কিনা আমি জানি না, কিন্তু ঘটনা হচ্ছে গাভাস্কারের সঙ্গে তার যতই পারিবারিক সম্পর্ক তৈরি হোক পরবর্তীতে, বা গাভাস্কার বিনয় করুন বা না করুন, আসল সত্যিটা মানে এটা ঘটনা যে গাভাস্কার যখন তার পুত্রের নাম রাখেন, তিন অতি প্রিয় তার খুব কাছের বা প্রিয় তিন ব্যাটারের নামে তার ছেলের নাম রেখেছিলেন রোহন জয়বিশ্ব গাভাস্কার, যার মধ্যে একজন গুন্ডাপা বিশ্বনাথ। এটা থেকেই হয়তো বোঝা যায় যে খানিকটা হলেও গুন্ডাপা বিশ্বনাথ কি পর্যায়ে ব্যাটার ছিলেন। আর একটা জিনিস ছোট্ট উল্লেখ করি, শেষ হয়ে এসছে অনুষ্ঠানটা, মানে ঋষি প্রথম 4টে টেস্ট খেলার পর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে যখন নাম কানপুরে দ্বিতীয় টেস্টে, তারপর ওয়েস্ট ইন্ডিজ সফরে যেখানে গাভাস্কারের অভিষেক হয়, সেই সফরটাতে প্রথম দুটো টেস্ট খেলতে পারেননি, হাঁটুর চোট ছিল, হাঁটুতে জল জমেছিল বা চোট ছিল কিছু একটা। তো সেটা না হলে কিন্তু ঋষি 91টা টেস্টে হয়তো 93টা টেস্ট খেলতেন টানা, উনি কখনো বাদ পড়েননি দল থেকে। ওই যে এবং ওয়েস্ট ইন্ডিজের তৃতীয় সব টেস্টে ওয়েস্ট ইন্ডিজ দলে ফিরলেন, তারপর থেকে তার রিটায়ারমেন্ট এই পর্যন্ত ঋষি কিন্তু টেস্ট দল থেকে কখনো বাদ পড়েনি। বেশ। ওই রেকর্ডটা কিন্তু করে ফেলতে পারতেন ঋষি ভারতীয় ঠিক। হিসেবে।
এবং হয়তো সেক্ষেত্রে প্রথম শত 100 টেস্ট খেলা ভারতীয় ক্রিকেটারের নামও দুর্লভ বিশ্বনাথ হতে পারত। খুব সম্ভাবনা ছিল, হয়নি, সম্ভাবনা ছিল। একদম। অনেক ধন্যবাদ কৌতূহলদা আমাদেরকে বিসি সম্পর্কে অনেক অজানা কাহিনী বলার জন্য, অনেক ভালো করে বিসি কে বিশ্লেষণ করার জন্য। আশা করি খুব তাড়াতাড়ি আপনাকে অন্য কোনো অনুষ্ঠান পাবো। ধন্যবাদ।